এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। শুভ সন্ধ্যা। এক্সপ্রেস অনলাইনের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে স্বাগত আপনাদের। আজকে যে অনুষ্ঠানের যে বিষয়সূচি সেটা আপনারা যদি লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে বিভিন্ন ক্রীড়ার ক্ষেত্রে আমাদের যে অনুষ্ঠানটা হয়ে থাকে তার মধ্যে আজকে যে বিষয়টা আমাদের রয়েছে সেটা হচ্ছে যে ভলিবল। এই ভলিবল নিয়ে যারা অত্যন্ত মানে খেলাধুলো নিয়ে যারা চিন্তাভাবনার মধ্যে আছেন, খেলাধুলো নিয়ে যারা থাকতে ভালোবাসেন এবং খেলাধুলাকে যারা ভালোবাসেন, তাদের কাছে নিশ্চয়ই ভলিবল সেটাও কিন্তু অত্যন্ত ভালোবাসার একটি খেলা। এবং আমরা জানি যে এই ভলিবল এটা শুধু খেলা নয়, এটা অত্যন্ত বিনোদনমূলক একটি খেলা, অত্যন্ত আনন্দের একটি খেলা। এবং একই সঙ্গে এই যে ভলিবল সেটা কিন্তু অত্যন্ত শারীরিক ফিটনেস, এই শারীরিক ফিটনেসটাও কিন্তু অত্যন্ত প্রয়োজন হয়। এবং প্রত্যেকটা খেলার সঙ্গেই কিন্তু যদি এই ভলিবল খেলা এটাকে যদি রপ্ত করা যায়, তাহলে কিন্তু যারা অন্যান্য যে খেলা আছে অর্থাৎ ক্রিকেট, ফুটবল, হকি, যে কোনো ধরনের খেলা, সেই খেলাতে কিন্তু অত্যন্ত শারীরিক ফিটনেসের জন্য কিন্তু এই ভলিবলটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এখন সমস্যা হচ্ছে যে ভলিবল এই খেলাটা আগে আমরা মাঠে ঘাটে সর্বত্র দেখতে পেতাম, কারণ এটা অত্যন্ত সহজভাবে খেলা যায়। এটা একটা নেট এবং ছোট্ট একটি জায়গা এবং একটি ভলিবল, এটি হলেই কিন্তু খেলা যায়। তার মধ্যে কিন্তু প্রচুর কোনো খরচ সাপেক্ষ ব্যাপার নেই। তাই আমরা কিন্তু আগে মাঠে ময়দানে সর্বত্র দেখতে পেতাম যে ভলিবল তারা সন্ধে বিকেল হলেই তারা যে কোনো ক্লাবের ছেলে হোক অথবা বাইরের ছেলে হোক বা যে কোনোভাবেই হোক, তারা কিন্তু ভলিবল খেলাতে অংশগ্রহণ করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই আজকের দিনে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে এই ভলিবলের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সেটা কিন্তু সংখ্যাটা কিন্তু অনেকটা কমে আসছে। এবং এই রাজ্যে আজকে ভলিবলের অবস্থানটা কোথায়, এটা নিয়ে আজকে আমাদের সঙ্গে যিনি আলোচনা করবেন তিনি NIS কোচ এবং একই সঙ্গে বহু আন্তর্জাতিক খেলার অংশগ্রহণ করা এবং বর্তমানে তিনি ভলিবলের আন্তর্জাতিক রেফারি বলা যায়, এবং একই সঙ্গে তিনি সেলের বিভিন্ন টুর্নামেন্টের সঙ্গে জড়িত সেই রতন কর্মকার, তিনি আজকে আমাদের সঙ্গে আছেন। উনি শুধু রেফারি নন, উনি একজন ভলিবল প্রশিক্ষক। আমরা ধীরে ধীরে বাকি সমস্ত কথাতে আসব। তার আগে আমরা রতনবাবুর সঙ্গে একটু পরিচয় করে নিই। রতনবাবু, আপনাকে স্বাগত আজকে আমাদের এই অনুষ্ঠানে। যে আপনি যেভাবে এই ভলিবলকে অন্তত বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন এবং আপনি নিজে সেলের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, আপনি এখানে যে NIT থেকে আরম্ভ করে বিভিন্ন ক্লাব সমস্ত সঙ্গে আপনি যুক্ত এবং তাদেরকে আপনি কোচিং দেন। আপনার ভলিবল সম্পর্কে বর্তমানে এই কোচিং আপনি যে দিচ্ছেন এবং বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করছেন এবং রেফারি হিসাবে আপনি বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করছেন, এই ভলিবল সম্পর্কে আপনার আপাতত
মানে ভবিষ্যৎ সম্পর্কে, ভলিবলের ভবিষ্যৎ সম্পর্কে এবং এই রাজ্যে ভলিবলের অবস্থান কোথায় সেটা নিয়ে আপনার যে প্রতিক্রিয়া সেটা আমাদেরকে একটুখানি জানান। নমস্কার। আমি শুরু করার আগে ভলিবলের ভলিবল হিস্ট্রিটা একটু আপনাদেরকে বলে দিই। যে 1895 সালে এই ভলিবলটা যখন শুরু হয় তখন এটার ভলিবল নাম ছিল না, এটাকে বলতো মিনোট্টো নেটে। এবং সেই সময় WG মর্গান বলেন একজন ভদ্রলোক এই খেলাটাকে উনি ইনভেন্ট করেন। এবং তখন উনি এই টেনিস নেট আর বাস্কেটবল দিয়ে, তখন এত নিয়মও ছিল না, জাস্ট একটা এন্টারটেনমেন্টমূলক খেলা, এইভাবে এটাকে শুরু করেন। ধীরে ধীরে উনি দেখেন যে বাস্কেটবলের ব্লাডার দিয়ে শুরু করেন। বাস্কেটবলের ব্লাডারটা খুব একটু হালকা, উনি তখন দেখেন যে এটাকে একটুখানি চেঞ্জ করতে হবে। তারপরে বাস্কেটবল দিয়েই ভলিবলটাকে শুরু করেন মিনোট্টো নেটে নাম দিয়ে। তারপরে দেখা যায় যে ওটা খুব শক্ত বল এবং খুব হার্ড। তারপরে 1900 সালে একটা ভলিবল বানিয়ে, মানে ভলিবল হয়ে তখন খেলাটা শুরু হয়। এইভাবে চলতে চলতে 1952 সালে FIVBর গঠন হয়, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ভলিবল। তখন 12টা দেশ নিয়ে এই FIVB শুরু করে খেলাধুলা। 1952 সালে প্রথম ছেলেদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শুরু হয় এবং 1949 সালে শুরু হয়। FIVB গঠন হয় 1947 সালে। 49 সালে ছেলেদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং 1952 সালে মেয়েদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শুরু হয়। এইভাবে ধীরে খেলতে খেলতে আজকের দিনে ভলিবলে 222টা দেশ অ্যাফিলিয়েটেড বডি তারা FIVBতে অংশগ্রহণ করে। কিন্তু আপনার যেটা প্রশ্ন যে পশ্চিমবঙ্গের ভলিবলের এখন কি অবস্থা, সত্যি কথা বলতে কি যে ভলিবলটা এখন একটুখানি ঝিমিয়েই গেছে। এই কারণে কি, আগে আমাদের পশ্চিমবঙ্গে এবং দুর্গাপুরে খেলাধুলা, যারা ভলিবল কেন যে কোনো খেলাধুলাই করতো, তাদের খেলাধুলার পরে সঙ্গে সঙ্গে তাদের একটা চাকরির সুবিধা ছিল, সুযোগ ছিল। কিন্তু এখন সেসব বন্ধ হয়ে গেছে। এত ইন্ডাস্ট্রি দুর্গাপুরে আছে, আসানসোল এই আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন, কিন্তু কোথাও আর রিক্রুটমেন্ট নেই। কলকাতাতেও তাই, প্রচুর রিক্রুটমেন্ট ছিল। এখন শুধুমাত্র পুলিশ কিছু রিক্রুটমেন্ট করে, কিছু ব্যাংক অল্প স্বল্প রিক্রুটমেন্ট করে, ইনকাম ট্যাক্স একটু করে, পোর্ট ট্যাক্স একটু করে, বাকি আর রিক্রুটমেন্ট নেই। তার ফলে আস্তে আস্তে এই খেলার প্রতি একটা আকর্ষণ, যে কোনো খেলার প্রতি আকর্ষণটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গে একটু কমে যাচ্ছে। মানে কমে যাচ্ছে বলতে যে যেটা আপনি বললেন যে এই আকর্ষণটা কমে যাওয়ার মূল কারণ কি শুধু এই পেশাগত কারণ, না অন্যান্য কোনো কারণও আছে? হ্যাঁ, অন্যান্য কারণও কিছুটা আছে। মেনতে ধরুন একটা ছেলে যদি 22 বছর 25 বছর পর্যন্ত সে খেলার পরে সে যদি একটা চাকরির সুযোগ না পায়, তার পরের জেনারেশন তো দেখবে সেই ছেলেটার কি কন্ডিশন, সে তো কোনো চাকরিই পেল না। আজকে 100টা ছেলে যদি পড়াশোনা করে, তার মধ্যে 10টা ছেলে আপনার হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে গেল, ভালো স্টুডেন্ট। তারপরে দেখা যাবে 50টা ছেলে মোটামুটি একটা কোথাও ভালো চাকরি পেল, তারপরের ছেলেগুলো কিছু না কিছু চাকরি পাচ্ছে। কিন্তু খেলাধুলার ক্ষেত্রে 100টা ছেলে প্র্যাকটিস করলে হয়তো দেখা যাবে 4টে কি 5টা ছেলের একটা চাকরি হলো, বাকি যে 95টা ছেলে তাদের অবস্থা খুব খারাপ। এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে যে একটা পলিসিগত একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে স্কুল লেভেলে খেলাধুলাকে যদি মানে গুরুত্ব না দেওয়া হয়, স্কুল টুর্নামেন্ট হয় কিন্তু সেটা সঠিকভাবে হয় না। সেই পরিকাঠামো এবং স্কুল থেকে বাচ্চাদের চয়েস করে সিলেক্ট করে বিভিন্ন কোচিং ক্যাম্প এবং সরকারি কোচিং ক্যাম্পের যদি এগুলো করা যায়, যেটা অন্যান্য দেশ করে, তাহলে আমরা ফল পেতে পারি। মানে অন্যান্য দেশের সঙ্গে আমাদের এই যে খেলোয়াড় তৈরির যে পার্থক্যটা, যে কথাটা বলছেন, সেটা একটু বিস্তারিত আপনি যদি বলেন। হ্যাঁ, দেখুন, আমরা এশিয়ান কান্ট্রিতে আমরা অনেক সময় বলি যে বিদেশি দলের ওদের ফিজিক্স অনেক ভালো, ওদের শারীরিক পরিকাঠামো অনেক ভালো, কিন্তু এশিয়ান কান্ট্রির মধ্যে আজকে চীন, জাপান, কোরিয়া এরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে, যে কোনো গেমে এগিয়ে যাচ্ছে। তো ওরা কি করে, আমার যতটুকু জানা আছে, ওরা স্কুল লেভেলে যে টুর্নামেন্টগুলো হয়
সেখান থেকে স্পট করে ছেলে মেয়েদেরকে ওরাই সিলেক্ট করে দেয় যে এর ভলিবল হবে, লম্বা হবে ছেলেটা, এর ফুটবল হবে, এর ক্রিকেট হবে, এর টেবিল টেনিস হবে, এর যোগা হবে। সেইখান থেকে তারা ওদের দেশের যে স্পোর্টস অথরিটি আছে, আমাদেরও স্পোর্টস অথরিটি আছে কিন্তু সেরকমভাবে ফাংশন হয়তো করছে না, ওদের যে স্পোর্টস অথরিটি আছে তারা সেই ছেলেগুলোকে অ্যাডপ্ট করে নেয় এবং তাদের গার্জেনদেরকে বলে এখন এই ছেলেটা হচ্ছে আমাদের দেশের সম্পদ, একে আমরা তৈরি করব, সেখানেই পড়াশোনা করবে, সেখানেই খাবে, সেখানেই প্র্যাকটিস করবে, করে সেই যে সম্ভাবনাময় যে ছেলেগুলোকে নিয়ে তারা প্র্যাকটিস করিয়ে তারা কিন্তু ফল পাচ্ছে। আমাদের দেশে সেটা হচ্ছে না। আচ্ছা, বলছি যে একটা ভালো দক্ষ ভলিবল প্লেয়ার হতে গেলে তাকে কিভাবে তৈরি করতে হয়? দেখুন, এখন ভলিবলে প্রথমেই না সবাই হাইটটাকে দেখে, সব দেশ সব জেলা সবাই হাইট প্লেয়ার খোঁজে, কারণ কি এটা একটা অ্যাডভান্টেজ আছে। এবং তা বলে কি শর্ট হাইটের প্লেয়াররা খেলতে পারবে না? ভলিবলে এখন লিবেরো বলে একটা প্লেয়ারের প্রভিশন আছে যে হচ্ছে অনলি ফর ডিফেন্সিভ প্লেয়ার, সে শর্ট হাইটও হতে পারে এবং শর্ট হাইট প্লেয়ারদের দেখা গেছে ডিফেন্সটা খুব ভালো হয়। তো সেই আমরা যখন একটা টিম বানাবো তখন আমরা চুজ করি, দেখি যে আমার কিছু লম্বা প্লেয়ার দরকার যারা ব্লক করতে পারবে, হ্যাঁ, যারা স্ম্যাশিং করতে পারবে, আবার ভালো লিফটার একটা দরকার, লিফটার যদি লম্বা হয় তাহলে খুব ভালো, লম্বা লিফটার না হলেও যদি শর্ট হাইটের লিফটার হয় সে যদি এক্সেপশনাল হয় ওকে, এবং ভালো যদি ডিফেন্স প্লেয়ার পাওয়া যায় সেই ডিফেন্স প্লেয়ার নিয়ে একটা টিম ভালো তৈরি হতে পারে। না, আপনি মোটামুটি কত বছর বয়স থেকে আপনি একটা প্লেয়ারকে তৈরি করতে পারবেন বলে আপনি মানে মনে করছেন আর কি? দেখুন, এটা না মানে আপনি যত ছোট হোক, মোটামুটি 6 বছর 7 বছর প্লেয়ারও যদি আছে তাকে তো আর ভলিবল খেলানো যাবে না, তাকে ভলিবল না খেলিয়ে তাকে বিভিন্ন রকম এন্টারটেইনমূলক ভলিবল রিলেটেড প্র্যাকটিস করাতে হবে। তাতে কি হবে, সে ওইখান থেকেই কিছুটা হালকা বল দিয়ে তাকে অনেক রকম প্র্যাকটিস করানো যায়, ড্রিল করানো যায়, তাতে সে ভলিবলটার প্রতি মাঠে প্র্যাকটিস করবে, দেখবে, সে আইডিয়াটা আস্তে আস্তে তার গ্রো হবে, অটোমেটিক্যালি সে আস্তে আস্তে ধরে নেবে খেলাটাকে বা শেখাটাকে। আচ্ছা, ভলিবল মানে এটা যারা মানে খেলা, যারা ভলিবলটা যারা নিজেরা খেলেন না কিন্তু যারা বাইরে থেকে দর্শক হিসাবে দেখেন তাদের কাছেও ভলিবলটা খুব উপভোগ্য এবং অত্যন্ত বিনোদনমূলক একটা খেলা। সেই ক্ষেত্রে এই ভলিবলটা ধীরে ধীরে জনপ্রিয়তা হারানোর কারণ কি? দেখুন, যখন খেলা হচ্ছে তখন কিন্তু খেলাটা নিয়ে প্রচণ্ড উন্মাদনা তৈরি হয়। ভলিবলের নিয়মই হচ্ছে যে বলটা যত মানে একটু কম স্ট্যান্ডার্ডের লো লেভেলের খেলা হলেও বল যদি নেটের এই পার ওপার 8 বার 10 বার করে না, দর্শকরা অটোমেটিক মজা পায়। আমরা যখন বিভিন্ন সেমিনারে যাই বা ন্যাশনাল রেফারিংয়ে যারা ইন্টারন্যাশনাল ইয়েতে যাই, তখন আমাদের যে রিফ্রেশার কোর্সগুলো বা ক্লাসগুলো ক্লিনিকগুলো হয়, সেখানে আমাদের যারা রেফারিস কোচ বলে এখন, তারা যখন আমাদেরকে কিছু বলেন তখন তারা বলেন যে খেলাটাকে যতটা সম্ভব র্যালি হতে দিতে হবে। র্যালি হলেই কি হবে যে দর্শকরা যারা মাঠে খেলা দেখতে এসছে তারা উৎসাহিত হবে, বাচ্চারা উৎসাহিত হবে। তোমরা মানে যেটা যতটা সম্ভব বাসি ফল্ট না ধরে খেলাটাকে র্যালি হতে দেবে, তাতে কি হবে খেলার ক্রেজটা বাড়বে। এবং এই যে লিবেরো সিস্টেম একটু আগে আপনাকে বললাম, এই লিবেরো সিস্টেমটা আগে ছিল না। একটা স্ম্যাশার বল মারলো, ভালো ডিফেন্ডার যদি না থাকে সেই বলটা গ্রাউন্ডে পড়ে যাচ্ছে বা আউট, টাচ আউট হয়ে বাইরে চলে যাচ্ছে, তাতে অপোনেন্টের পয়েন্ট হচ্ছে। কিন্তু ভালো লিবেরো যদি থাকে সে ওটাকে ডিফেন্স করে নেবে। আবার কি হবে, এই ডিফেন্স যখনই করছে এ আবার অ্যাটাক করছে, এর ফলে খেলাটা র্যালি হচ্ছে, তাতে দর্শকরা খুব উৎসাহিত হচ্ছে। এবং আপনি যেটা বলছেন যে কেন হচ্ছে না, টুর্নামেন্টের সংখ্যাও অনেক কমে গেছে, ক্লাবের সংখ্যাও অনেক কমে গেছে। আমরা যখন খেলতাম দুর্গাপুরে 15টা 16টা 18টা এরকম ভলিবল দল পার্টিসিপেট করতো দুর্গাপুর সাব ডিভিশনে, এখন সেখানে 8টা 9টা এরকম দল হচ্ছে। খেলার টুর্নামেন্ট অটোমেটিক কমে যাচ্ছে, তার ফলে দর্শকরাও একটু অনুৎসাহিত হচ্ছেন। আচ্ছা, আপনি এটা বললেন যে অনেকটা কমে যাচ্ছে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি যে মোটামুটি আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে অলিম্পিক থেকে এশিয়াড ইত্যাদি খেলাতে অন্যান্য দেশের আমাদের ভারতবর্ষের বাইরে তারা মেয়েরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই খেলাটা খেলে থাকে এবং অত্যন্ত মানুষকে অত্যন্ত বিনোদনমূলক একটা খেলা হিসাবে। এবং সেখানে দেখা যায় যে
তাদের উচ্চতা থেকে শারীরিক দক্ষতা সব কিছুই অত্যন্ত ফিটনেসের মধ্যে আছে। আমাদের দেশে মহিলাদের ক্ষেত্রে ভলিবলটা কতটা আমরা গ্রহণযোগ্য করতে পেরেছি? আমাদের দেশে অ্যাকচুয়ালি না, মেয়েদের টুর্নামেন্টটা কম হয় বলে, লোকের খেলা মানে দেখার সুযোগটা কম পায় বলে তাদের অনেকের ধারণা নেই। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। এই দুটো টুর্নামেন্ট, এখন বিভিন্ন টুর্নামেন্ট হয়, আমি একজন প্রশিক্ষক বা একজন রেফারি হিসাবে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেন যে দাদা একটা টুর্নামেন্ট করবো, তো এই বছর চাইছি একটা মেয়েদের টুর্নামেন্ট করতে, তো টুর্নামেন্টটা মেয়েদের কি টিম পাওয়া যাবে? প্রথম প্রশ্ন এটা। আমি বললাম কেন পাওয়া যাবে না, মেয়েদের টিম খুব ভালো আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো বলছে তাহলে ওরা বল পার করতে পারবে? তো বল কি পার করবেন বলছেন, ওরা ছেলেদের মতন স্ম্যাশিং, ব্লকিং, ডিফেন্স, জাম্প সার্ভিস এভরিথিং করে। তো ওরা অনেক ভয়ে ভয়ে টুর্নামেন্ট দুখানা করেছে এবং ওরা এত খুশি যে ওরা বলছে আমরা ছেলেদের টুর্নামেন্ট করবো না, বরাবর মেয়েদের টুর্নামেন্ট করব। আমি আপনাকে বলছি, আমাদের বেঙ্গলের মেয়েরা, আমাদের যখন ন্যাশনাল হয়, ওপেন ন্যাশনাল হয়, ছেলেরা কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারে না। এত কম্পিটিশনে তারা, যে ছেলেদের পারফরমেন্স কোয়ার্টার ফাইনাল প্রথম 8-এ আসতে পারে না, সেখানে মেয়েরা 1-2-3-এর মধ্যে থাকে আমাদের বেঙ্গলে। মানে এটা আপনি বলে, এটা কবেকার কথা বলছেন? মানে মেয়েরা কি এখন কি মেয়েদের মধ্যে খেলাটা জনপ্রিয় হচ্ছে? মেয়েরা কি খুব উৎসাহ? একদম একদম। আমার এখানে একটা একাডেমি করেছি, দুর্গাপুর ভলিবল একাডেমি, হর্ষবর্ধনে 27 নম্বর স্ট্রিটে। সেখানে অনেক মেয়ে এসে প্র্যাকটিস করে। এছাড়া আশেপাশের কিছু মেয়েরা স্কুলের, তারাও এসে মাঝে মাঝে প্র্যাকটিস করে। এখানে নবোদয় বিদ্যালয় আছে, তারা একটা ন্যাশনাল খেলতে যাবে, তাদের 35-36টা মেয়ে নিয়ে এসে সেদিনকে এখানে প্র্যাকটিস ম্যাচ খেলে গেল। মেয়েদের মধ্যে উৎসাহ আছে এবং মেয়েরা খুব ভালো খেলে। তাদেরকে যদি একটু প্রপার সুযোগ দেওয়া যায়, কারণ কি আমরা যখন ছোট ছিলাম আমরা দেখিনি দুর্গাপুরে কোথাও মেয়েদের সেরকম খেলা হচ্ছে। খুব গুটি কয়েক একটা দুটো স্কুল টুর্নামেন্ট হয়তো হতো, কিন্তু এখন মেয়েরা আস্তে আস্তে ধীরে ধীরে উৎসাহিত হচ্ছে। আমিও সেখান থেকে মেয়েদেরকে উৎসাহ দিয়ে একটু বাইরে কোথাও টুর্নামেন্ট খেলতে নিয়ে যাওয়া, বা কলকাতাতে আমাদের দুটো মেয়ে কলকাতায় খেলেছে এবার মিনি ইয়েতে, ছোট মেয়ে, তাদেরকে একটুখানি কলকাতায় বা বর্ধমানে খেলতে নিয়ে গেলে তারাও উৎসাহিত হচ্ছে। এবং আগামী দিনে আমি আপনাকে বলছি, বছর 3-এর মধ্যে দুর্গাপুরে ছেলে এবং মেয়ে এই দুটোরই একটা ভালো জায়গা ভলিবলে আসবে। মানে পশ্চিমবঙ্গ থেকে মেয়েদের জাতীয় ক্ষেত্রে কতটা? হ্যাঁ, প্রতি বছরই প্রতি টিমেই, ইন্ডিয়ান টিমে মেয়েদের 1-2 করে থাকবেই বেঙ্গল টিম থেকে। হ্যাঁ, সেখানে ছেলেদের কিন্তু থাকে না। তার মানে আচ্ছা, এই যে আপনি বললেন যে মেয়েরা ক্রমেই উৎসাহিত হচ্ছে অথবা সব থাকছে বেঙ্গল থেকে জাতীয় ক্ষেত্রে, তাদের কোনো না কোনো খাতে একটা রিপ্রেজেন্টেশন থাকছে। আচ্ছা, এদের ভালো যে খেলোয়াড় তৈরি হওয়ার পেছনে তাদের কি ব্যক্তিগতভাবে তারা নিজেরা পরিশ্রম করে গড়ে ওঠে, না সরকারিভাবে তাদেরকে কোনো না কোনোভাবে সহায়তা করা হয়? সরকারিভাবে সহায়তা তো সেরকমভাবে, দেখুন, সরকার থেকে আমি যেটা আমার চোখে সেরকম পড়েনি। সরকারিভাবে বলতে আমাদের যেটা এখন কলকাতায় আমাদের ভলিবল ফেডারেশন আছে, সেখানে মেয়েদের ওই ন্যাশনালে যাওয়ার আগে একটা ক্যাম্প হয়, এটুকুই। এছাড়া সরকারিভাবে আলাদা করে ওই কোনো মেয়েদের ইয়ে আমি জানি না, হয় না। ব্যক্তিগতভাবে বিভিন্ন ক্লাব, কলকাতা, আপনার হুগলি, এই দিকটা আপনার হাওড়া, এইসব জায়গাতে 24 পরগনা, মেয়েদের বেশ কিছু ভালো ক্লাব এবং একাডেমি বা কোচিং ক্যাম্প আছে, যেখানে মেয়েরা রীতিমতো প্র্যাকটিস করে এবং ভালো জায়গায় তারা পৌঁছচ্ছে, চাকরিও পাচ্ছে। তাদের উচ্চতা বা তাদের যে শারীরিক কোনো অসুবিধা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই। কারণ মেয়েরা তো ধরুন মেয়েদের সঙ্গেই খেলবে, এবং মেয়েরা, আপনাকে আমি বলছি, আপনি কখনো সুযোগ হলে দেখবেন যে আমাদের অনেকেরই ধারণা, যারা হয়তো দেখেনি, যে ওরা বল আন্ডারহ্যান্ড পাস করতে পারবে, তো লিফটিং করতে পারবে, তো মারতে পারবে, তো অ্যাজ ইট ইজ ছেলেরা যেরকম খেলে সেই স্পিডে এবং খুব উৎসাহের সঙ্গে খেলে, এবং দর্শকরা খুব মজা পায় ওদের খেলা দেখে, যে মেয়েরা এত সুন্দর খেলছে। কোনো অংশে পিছিয়ে নেই মেয়েরা, কোনোভাবে পিছিয়ে নেই। আচ্ছা, আন্তর্জাতিক আমাদের রাজ্যের বাদ দিলে অন্যান্য যে রাজ্য আছে, বিশেষ করে আপনার যারা খেলোয়াড়, যে মানে খেলাধুলার ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত রাজ্য, অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা এবং কেরালা,
তামিলনাড়ু, এই রাজ্যগুলোতে মেয়েদের পার্টিসিপেশন কিরকম ভলিবলে? ভালো, খুবই ভালো। এবং ওরা আমাদের, আমি বলবো আমাদের বেঙ্গলের তুলনায় মানে পরিকাঠামোগত দিকে এবং একটা প্ল্যানিংগতভাবে দিকে অনেক এগিয়ে আছে। আমাদের বেঙ্গল প্রথম দিকে ধরুন একটা যদি একই লেভেলে থেকে থাকে, আজকে হরিয়ানা, তামিলনাড়ু, কেরালা এরা অনেকটা এগিয়ে গেছে। ওরা আপনাকে বললাম যে স্কুল লেভেলে খুব প্রচণ্ড খেলাধুলার প্রতি ওরা গুরুত্ব দেয় এবং কোচিং ক্যাম্প করা, তাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে সারা বছর প্র্যাকটিস করানো। একটা ধরুন একটা টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে 1 মাসের প্র্যাকটিস একরকম, আর সারা বছর একটা প্ল্যানিং করে সেই প্লেয়ারগুলোকে প্র্যাকটিস করানো, দুটোর অনেক ডিফারেন্স আছে। না, একটা কথা যে এই যে তৈরি করার কথা আপনি বললেন মেয়েদের, এই মূলত স্কুলের কথা আপনি বললেন, তো এই স্কুলে মূলত তো সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুল আমাদের রাজ্যে রয়েছে, বিশেষ করে সরকারি স্কুল বলা যায়, সেখানে কি ভলিবল খুব একটা উৎসাহ ভরে কি খেলানো হয়, না বেশিরভাগই হচ্ছে যে বেসরকারি স্কুল বা ইংরেজি মাধ্যম স্কুল সেখানে বেশি জনপ্রিয়? একদম বেসরকারি স্কুলেই এখন এগুলো বেশি জনপ্রিয়। সরকারি স্কুলে এখন আপনি লক্ষ্য করবেন যে একটা গেমস টিচার আমার মনে হয় না সব স্কুলে আছে, হয়তো কোথাও আছে কিনা আমার জানা নেই, এবং তাদেরকে সে সুযোগই দেওয়া হয় না খেলার। আমি একদিন সরকারি স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তারা জলের বোতল দিয়ে ফুটবল খেলছে, খুব দুর্ভাগ্যজনক। কিন্তু বেসরকারি স্কুল এবং কেন্দ্রীয় শাসিত যে স্কুলগুলো, যেরকম আপনার ধরুন এনআইটি বলুন, সেন্ট্রাল স্কুলগুলো, আপনার কেবিএস, আপনার এই নবোদয় বিদ্যালয়, এইগুলোতে কিন্তু খেলাধুলার প্রতি প্রচণ্ড এখন নজর দিয়েছে। ওরা বিভিন্ন টুর্নামেন্ট করে ন্যাশনাল লেভেলে প্লেয়ারদেরকে নিয়ে যায়। আপনি ডিএভি বলুন, হ্যাঁ, এরাও খেলাধুলার প্রতি প্রচণ্ড নজর দিয়েছে। এখন এনআইটি এবং আইআইটির এদের যে অল ইন্ডিয়া টুর্নামেন্টগুলো হয়, খুব ভালো হাই লেভেলের টুর্নামেন্ট হয়। কারণ কি, সব এনআইটি আইআইটি একজন কোচ রেখেছে, সেই কোচের তত্ত্বাবধানে তারা প্র্যাকটিস করে। এবং ওরা যে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আজকে হয়তো আসছে এনআইটিতে বা আইআইটিতে, ওরা কিছুটা খেলেও আসছে, খেলার কালচারটা আছে। হ্যাঁ, তারপরে আপনার এখন কিছু কিছু স্কুল কলেজ প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছে, এটা খুব ভালোর দিক। আমি তো অনেক কিছুটা মানে আমরা হতাশ লাগবে মাঝে মাঝে, কিন্তু আবার কিছু ভালোর দিকও আছে, পজিটিভ দিকও আছে। যেরকম এখন কিছু স্কুল, আমি আপনাকে বলছি, এই গুরু টেক বাহাদুর স্কুল, ওনার প্রিন্সিপাল আমাকে ডেকেছিলেন যে আমি লোকাল যেসব বাচ্চারা, ট্যালেন্টেড ছেলেমেয়েরা বাচ্চারা আছে, তাদেরকে আমি আমার স্কুলে সুযোগ দিতে চাই। দরকার হলে আমি ফি স্ট্রাকচারটা তাদের ক্ষেত্রে অনেক কমিয়ে দেবো, তাদেরকে বাসে করে নিয়ে এসে এখানে প্র্যাকটিসের সুযোগ দেবো। হ্যাঁ, আপনি একটু আমাদের মতন কিছু কোচকে ওনারা চাইছেন যে হেল্প করতে, যে সারা বছর ওদেরকে প্র্যাকটিস করানো যাতে হয়। আপনার এখানে জুম ইন্টারন্যাশনাল আছে। তারপর এরাও এখন দেখছি খেলাধুলার প্রতি খুব নজর দিচ্ছে। আপনি উড়িষ্যাতে যেটা কিট ভুবনেশ্বরে, ওরা যারা ভালো প্লেয়ার সিলেকশন করে তার টোটাল ফিস ফ্রি। তো এই দিকগুলো হচ্ছে খুব ভালো দিক। চাকরি হয়তো পরে পাবে না পাবে সেটা পরের প্রশ্ন, কিন্তু যে যখন খেলছে, সে খেলার জন্য সে যদি একটা স্কলারশিপ পায়, একটা ভালো স্কুলে সুযোগ পায়। আজকে আমার একাডেমিতে আপনাকে বলছি, আমাকে একদিন হঠাৎ এক ভদ্রলোক এসে বললো যে তোমার এখানে যদি কোনো গ্র্যাজুয়েট ছেলে থাকে তাহলে বলবে, একটা ছোট কাজ আছে তাহলে দেবো। আমি গ্র্যাজুয়েট ছেলে খুঁজে পাচ্ছি না। মানে সে হয়তো গরিব ঘরের ছেলে, অতটা পড়াশোনা করতে পারেনি, বা খেলছে বলে সে পড়াশোনাতে অতটা এগোতে পারেনি। তো এই ধরনের স্কুল কলেজ তারা যদি এগিয়ে আসে, তাহলে সেই ছেলেগুলোকে তারা বলছে সারা বছর সে প্র্যাকটিস করুক, পরীক্ষার সময় তাকে আমরা কিছু মেটেরিয়ালস দেবো, মাঝে মাঝে কলেজে আসবে, স্কুলে আসবে, পরীক্ষাটা সে দেবে, কিন্তু সে সেই সার্টিফিকেটটা পেয়ে গেলে তার একটা চাকরি পেতে সুবিধা হবে। এই দিকগুলো হচ্ছে ভালো। এছাড়াও কিছু ওয়েল উইশার আছে। আমি আমার একাডেমি করতে গিয়ে লক্ষ্য করেছি যে যখন নেমেছিলাম ভাবলাম যে কি করে করবো, এত এগোবো কি করে। মাঝে মাঝে কিছু ভালো ওয়েল উইশার আছে যারা দেয় কিছু আমাদের। আপনি নির্দিষ্ট কোনো স্পন্সরশিপের কথা বলছেন? হ্যাঁ, স্পন্সরশিপ দেখুন, আপনি যখনই একটা বড় একাডেমি বা কিছু করতে যাবেন, তখন আপনি মানে অর্থ ছাড়া তো সেখানে এগোতে পারবেন না, ভালোভাবে এগোতে পারবেন না। হেল্প আপনাকে আমি বলছি, ঝাড়খণ্ডে আমারই পরিচিত এখন ইন্ডিয়া টিমের কোচ মিস্টার জয়দীপ সরকার, উনি ইন্ডিয়া টিমের কোচ হয়েছেন, আমাদের বোকারো স্টিলেই কাজ করতেন।
ওখানে মঙ্গিয়া স্টিল বলে একটা স্টিল ফ্যাক্টরি আছে। মঙ্গিয়া স্টিল ফ্যাক্টরির যিনি মালিক, উনি একটা জায়গা নিয়ে হোস্টেল বানিয়ে শুধু ভলিবল একাডেমি করেছেন, যেটা আজকে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর ভলিবল একাডেমির আখ্যা পেয়েছে। এবং সেখানে স্টুডেন্টদেরকে রেখে দিয়েছে, খাওয়া দাওয়া পড়া সব ওখানে, একটা স্কুলে তাদের অ্যাডমিশন করিয়ে দিয়েছে এবং ওই স্কুলের হয়ে ওই ছেলেগুলো পার্টিসিপেশন করছে। ওদের যে ক্লাস্টার তারা চ্যাম্পিয়ন হয়েছে, সেই ছেলেগুলো আবার ন্যাশনালে খেলতে যাবে। তো এই ধরনের প্রোগ্রাম যা সরকার তো কিছুটা করছেই, সরকার ছাড়াও এই ধরনের যারা ব্যক্তিত্ব আছেন তারা যদি কিছুটা এগিয়ে আসেন না, আমাদের দেশে খেলাধুলার উন্নতি হতে বাধ্য। আচ্ছা, একটা কথা যে অন্যান্য খেলার ক্ষেত্রে বিশেষ করে ধরুন ক্রিকেট, ফুটবল, হকি, এই খেলাগুলোর ক্ষেত্রে ধরুন একেবারে নির্দিষ্ট নিয়ম করে তাদেরকে প্রশিক্ষণ না দিলে তারা একটা উচ্চতায় পৌঁছতে পারবে না। কারণ যেরকম অধ্যাবসায় আপনার পড়াশোনাতে দরকার হয়, তেমনি আজকে যারা দেশের সেরা প্লেয়ার এক সময়কার, সচিনই বলুন বা সৌরভই বলুন বা ফুটবলের ক্ষেত্রে বলুন বা ক্রিকেটের ক্ষেত্রে বলুন, তাদেরকে একটা নির্দিষ্ট প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। ভলিবলের ক্ষেত্রে কি এই ধরনের নির্দিষ্ট প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়? হ্যাঁ, অবশ্যই হয়। দেখুন, আপনাকে আমি প্রথমেই বললাম যে একটা প্লেয়ারের সেই উচ্চতায় পৌঁছতে গেলে তার একটা নিজস্ব একাগ্রতা দরকার, তার বাড়ির একটা সদিচ্ছা দরকার। এখন বেশিরভাগ স্টুডেন্ট মাঠে যারা আসছে তাদের গার্জেনরা মানে ম্যাক্সিমামটাই আমি দেখছি যে ছেলে মোটা হয়ে যাচ্ছে, তাকে একটু ফিট রাখার জন্য মাঠে নিয়ে যায়। খুব কম ছেলে, 1টি 2টি 5টি ছেলে যাদের কিন্তু সেই একটা টার্গেট আছে যে আমি ভালো খেলবো, তাদের প্রতি একটা আলাদা নজর দিতে হবে। সেই নজরটা দিয়ে তাদেরকে রেগুলার প্র্যাকটিস করিয়ে তাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম মানে কলকাতায় নিয়ে গিয়ে তাদের খেলানো, যদি সেখান থেকে সে সিলেকশন পায়। আজকে আপনি বলছি মেয়েরা কি করে তাহলে ইন্ডিয়া টিমে চান্স পাচ্ছে? মেয়েরা কলকাতায় যে একাডেমিগুলো কাছাকাছি, আমাদের দুর্গাপুরের থেকে আমাদের একটু দূরত্ব হয়ে যায়, একটু অসুবিধা হয়, কিন্তু ওই আশেপাশে ওদের একটা এটা অ্যাডভান্টেজ আছে, ওরা রেগুলার কলকাতা মাঠে গিয়ে একটা প্র্যাকটিস করতে পারে বা সিলেকশনে চলে যেতে পারে। আমাদেরকেও এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি, এখন এগুলো নিয়ে যেতে হবে। শুধু প্র্যাকটিস করালাম, তাকে ভালো প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারলাম না, সেটা করলে হবে না। সেটা আমাদের চেষ্টা আছে এবং আমরা নিয়ে যাই। না, আপনি তো একটা একাডেমি তৈরি করেছেন, এছাড়া আপনি দীর্ঘদিন ধরুন এই ভলিবলের বিভিন্ন টুর্নামেন্টের সঙ্গেও আপনি যুক্ত, আপনি নিজে দক্ষ প্লেয়ার ছিলেন। মানে আপনার এই যে মূলত যে যারা দক্ষ প্লেয়ার আপনি যে তৈরি করেন, এই তৈরি করার পেছনে মানে কতটা পরিশ্রমের প্রয়োজন হয়? প্রচণ্ড পরিশ্রম লাগে, কারণ কোচ যদি ডিসিপ্লিন না হয় তাহলে স্টুডেন্ট ডিসিপ্লিন হবে না, প্রথম কথা। এবং একটা প্র্যাকটিসের টাইম ঠিক রাখা, বেশিরভাগ ভলিবলে ফুটবলে এখন একদম মানে নিম্ন মধ্যবিত্ত বা খুব গরিব ঘরের ছেলেমেয়েরা আসে, কিছু উচ্চ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাও আসে। তাদের কারো জুতো নেই, কারো ড্রেস নেই, সেগুলোর ব্যবস্থা করে দিতে হয়। কারো প্র্যাকটিস যে একটা টাফ প্র্যাকটিস করবে, তারপরে যদি তার সে সলিড ফুডটা না পায় তার শরীর খারাপ হয়ে যাবে, তাকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হয়। তো এই ধরনের অনেক প্রতিবন্ধকতা আছে। তো সেই জন্যই আপনাকে বললাম যে কিছু স্পন্সরশিপ বা কিছু মানে সহৃদয় ব্যক্তি, তাদের হেল্প ছাড়া একটা ভালো জায়গায় পৌঁছানো যাবে না। তো সেইগুলোকে প্ল্যান করে চলতে হয়, দেখতে হয় যে এই ছেলেটার বা এই মেয়েটার এটা নেই, তাকে সেটাকে প্রোভাইড করা। প্র্যাকটিসের পরে সে যাতে ঘরে গিয়ে একটু, এবং মাঠে আসলে না প্লেয়ারদের সব থেকে বড় যেটা হয়, প্লেয়ার মানে ছোটরা একটু ডিসিপ্লিন হয় এবং তারা ঘরে বাবা মাকে যতটা না মানে কথা শোনে, বাবা মায়ের স্যাররা বললে মাঠে তারা কিন্তু অনেক কথা শোনে। এবং আমরা গার্জেনদেরকে বলে দিই যে স্টুডেন্টরা যদি ঘরে কথা না শোনে, জাস্ট একটা ফোন করবেন, ফোনটা ধরিয়ে দেবেন, দেখবেন ও ঠিক হয়ে যাবে। তো এরকম অনেক মানে বাচ্চা যারা একটু ছোটবেলাতে একটু ইনডিসিপ্লিন থাকে বা বদমাইশ থাকে, আমরা তাদেরকে কিন্তু মনিটরিং করে কাউন্সিলিং করে তাদেরকে ঠিকও করে দিই। না, এক সময় ধরুন একটা দেখা গেছিল যে কলকাতা মাঠে বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে সেখানে প্রচুর গ্রামের থেকে ছেলেরা তৈরি হচ্ছে এবং তারা
যথেষ্ট দক্ষতার সঙ্গে তৈরি হচ্ছে এবং অনেক বিখ্যাত প্লেয়ার তারা কিন্তু শহর ছেড়ে শহরতলি অথবা গ্রাম থেকে উঠে এসছে। আজকে ষষ্ঠী দুলে থেকে আরম্ভ করে অনেকেই গ্রাম থেকে এসছে ঠিক। এবং আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে আদিবাসী যে একটা যে ক্লাস আছে এখানকার ছেলে মেয়েদের তাদের অনেক বেশি দম এবং অনেক বেশি তাদের পরিশ্রম করতে পারে। এটা কি ভলিবলের ক্ষেত্রেও কি একই জিনিস প্রযোজ্য? হ্যাঁ, খেলতে গেলে তো আপনার প্রথমে হচ্ছে যে প্লেয়ারের একটা শারীরিক সক্ষমতা যদি নিজস্ব থাকে তবেই সে আপনি যে প্র্যাকটিসটা করাবেন সেই লোডটা সে নিতে পারবে। এবং ওরা ছোটবেলা থেকে যে মানে কষ্ট করে বড় হচ্ছে, লড়াই করার মানসিকতা তাদের যেটা আছে, এটা খেলাতেও কাজে দেয়। এবং সেইভাবে সে মানে যদিও এই আদিবাসী সমাজের প্লেয়াররা এখন আমি লক্ষ্য করছি যে তারা বেশিরভাগটাই কিন্তু এই ফুটবলের প্রতি তাদের অ্যাট্রাকশনটা বেশি। এবং আমি রিসেন্ট মেয়েদেরও খুব আদিবাসীদের ইয়ে হয়েছে ভলিবলে বা অন্য খেলাতেও তারা যারা আসে তারা কিন্তু মানে এই সব দিকে অনেকটা আমাদের একটু উচ্চ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের থেকে এগিয়ে থাকে। সেটা আমরাও দেখেছি যে ফুটবলের ক্ষেত্রে আদিবাসী মেয়েরা অনেকটা এখন এগিয়ে এসেছে এবং অনেকগুলো টুর্নামেন্টেও তারা অংশগ্রহণ করে। আমার মূলত যেটা জানার কথা এখন সেটা হচ্ছে যে এখন এই ফুটবল নিয়ে সরকারিভাবে একটা কথা যে মনে রাখতে হবে যে আজকে যে কলকাতা ময়দানের যে বিখ্যাত যে দলগুলো ফুটবলে অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল, এই দুটোর কথাই যদি ধরি তাহলে সেখানে কিন্তু আজকে তারা স্পন্সরশিপের ওপরে কিন্তু দলটা চলছে। এবং সেই কলকাতা ময়দানের আগে যে উন্মাদনা বা উত্তেজনা যেটা ছিল, অর্থাৎ কলকাতা ময়দানে যারা গেছে এবং তারা পুলিশের একটা ব্যাটনের বাড়ি খায়নি এরকম খুব কম আছে। কিন্তু আজকে ততটা হয়তো উৎসাহ নেই, কিন্তু আজকে যে স্পন্সরশিপের জন্য তো অন্তত খেলাটা চলছে, ক্লাবগুলো রয়েছে, ঠিক এমনি ধরনের স্পন্সরশিপ কি আপনাদের পক্ষে পাওয়া সম্ভব? অর্থাৎ খুব বিখ্যাত যে কোম্পানি যারা। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার যে অ্যাপ্রোচ করলে তারা কতটা সাড়া দেবেন সেটা। কিন্তু আপনাকে আমি বলি যে আমাদের যখন মৃণাল বন্দ্যোপাধ্যায় মাননীয় মন্ত্রী ছিলেন আর কি, তখন আমি আমাদের দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি বহুদিন ধরেই ছিলাম। তো আমরা সাব ডিভিশন থেকে প্রতি বছরই ওনার কাছে আমাদের এই অ্যানুয়াল অ্যাথলেটিক্স মিটের সময় ওনার কাছে কিছু সাহায্য চাইতে যেতাম। তো উনি একবার বলেছিলেন, তোমরা প্রতি বছর এরকমভাবে আসছো, তো বারবার আমি যদি না থাকি কেউ দেবে কি দেবে না, এমন একটা কিছু করো যাতে তোমাদের প্রতি বছর হাত পাততে না হয়। তো সে কী করা যায়? তো উনি নিজে উদ্যোগ নিয়ে বলেছিলেন যে ঠিক আছে, আমি কিছু শিল্পপতি যারা আমাদের এই সারাউন্ডিং এরিয়ার আছেন, বড় লোক যারা আছেন, তাদেরকে ডেকে একটা সেমিনার করছি, তারা যাতে কিছু ফান্ড প্রোভাইড করে, সেই ফান্ডটা তোমরা তার ইন্টারেস্ট থেকে তোমরা প্রতি বছর এটা কাজে লাগাবে। উনি সেটা করেছিলেন এবং করার পরে সেটা ফলপ্রসূ হয়েছিল। একটা ভালো টাকা ফান্ড আমাদের সাব ডিভিশনাল স্পোর্টস আমরা পেয়েছিলাম এবং ডিএসপি থেকে আমাদের এই একটা রেকারিং খরচা যাতে আমরা তুলতে পারি, আমাদেরকে একটা জিম তৈরি করে দিয়েছিল। তো এইরকমই আমরা আমাদের অ্যাপিল করছি, দেখি যারা মাননীয় বিধায়ক বা মন্ত্রী আছেন তাদেরকে, তারা যদি এই ধরনের একটু প্রস্তাব দেন তাদেরকে, যারা শিল্পপতি আছেন তাদেরকে, আমার মনে হয় সম্ভব। না, আপনারা যেটা বললেন, আপনি যে মৃণালবাবু যেটা করে দিয়েছিলেন তারপরে সেই ধারাবাহিকতাটাকে আপনার মানে রক্ষা করা যায়নি? না, উনি তো একটা আমাদের দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের শিল্পপতিরা এগিয়ে আসছে কিনা? না, এই যে আসবে আপনার আমার কথায় হয়তো আসবে না। এবারে আজকে যারা আছেন ওই জায়গায় ক্ষমতায় যারা আছেন, তারা অ্যাপ্রোচ করলে নিশ্চয়ই দেবেন। না, সেটা আপনারা তো আপনাদের এটা আপনাদের পক্ষ থেকে তাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে, তাই তো? হ্যাঁ। তো আপনারা কি সেটা করেছেন? না, এখনো করিনি, রিসেন্ট করার আছে। আমি আপনাকে আরেকটা তথ্য দিচ্ছি, যেটা হচ্ছে আমরা দুর্গাপুর ভলিবল একাডেমির তরফ থেকে আমাদের পশ্চিম বর্ধমান ভলিবলের উন্নতির লক্ষ্যে একটা টুর্নামেন্ট করতে যাচ্ছি, যেটা হচ্ছে ওই আইপিএল ফরম্যাটে। পশ্চিম বর্ধমানের ছেলেরাই শুধু খেলবে,
কারণ কি দেখা যায় যে এখানে আশেপাশে যত টুর্নামেন্ট হয় বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা এসে খেলে, আমাদের পশ্চিম বর্ধমানের প্লেয়াররা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে। তো আমরা সেটা করছি যে না, এটা নভেম্বরের মাসে হওয়ার কথা আছে। হ্যাঁ, তো ওই 6টা ফ্র্যাঞ্চাইজিস হবে, তারা 6টা টিম কিনে নেবে। অলরেডি প্লেয়াররা রেজিস্ট্রেশন করে দিয়েছে, নাম নথিভুক্ত করেছে। এই একটা অকশনের ডেটে অকশন হবে, ওই প্লেয়ারদেরকে কিনবে। 2টো করে প্লেয়ার যারা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজিস আছেন বাইরে থেকে নিতে পারবে, বাকি 10টা করে প্লেয়ার হচ্ছে আমার পশ্চিম বর্ধমানের ছেলে হতে হবে। এর ফলে কি হচ্ছে, পশ্চিম বর্ধমানের ছেলেরা একটা ভালো টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে। এবং যে 2টো করে প্লেয়ার আমাদের কাছে অলরেডি খবর আছে, তারা ফ্র্যাঞ্চাইজিসরা ইন্ডিয়া লেভেলের প্লেয়ারদের সঙ্গেও কন্ট্যাক্ট করছেন যাতে তারা এই টুর্নামেন্টে খেলে। তো আমাদের পশ্চিম বর্ধমানের প্লেয়ারদের কাছে এটা একটা খুব সৌভাগ্যের ব্যাপার হবে ওই ধরনের লেভেলের প্লেয়ারদের সঙ্গে একই সঙ্গে একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করার। এই টুর্নামেন্টকে সফলভাবে করতে আমরা আমাদের যারা এখন রাজনৈতিক ক্ষমতায় যারা আছেন তাদের কাছে আমরা যাচ্ছি। হ্যাঁ, গিয়ে আশা করছি তারা আমাদের নিশ্চয়ই সহযোগিতা করবেন এবং এই টুর্নামেন্টটা যদি আমরা করতে পারি, প্রচণ্ড উন্মাদনা আমাদের যারা পশ্চিম বর্ধমানের প্লেয়াররা আছে, দাদা কত দূর হলো, কি হবে, কারণ তারা চাইছে একটা মিনিমাম হয়তো তারা অকশনের একটা টাকা পাবে, সেটা বড় কথা নয়, কিন্তু তারা তাদের এই টুর্নামেন্টটা তাদের প্রতি বছর তারাই খেলবে। এই টুর্নামেন্টটা করলে আমাদের পশ্চিম বর্ধমানের ভলিবলের ক্ষেত্রেও কিছুটা উপকার হবে। নিশ্চয়ই এটা একটা মানে অত্যন্ত মানে শুভ উদ্যোগ বলা যায়, এবং এটা যদি হয় ভবিষ্যতে প্লেয়ারও তৈরি হবে একদম, এবং ভবিষ্যতে তারা আরও খেলাধুলাতে আরও বেশি উৎসাহিত হবে। তাহলে এই প্রসঙ্গে আপনি যেটা বললেন যে এটা ঠিক যে শাসক দলের কাছে কিছু কিছু ক্ষেত্রে আপনারা যে আবেদন জানাবেন, এই প্রসঙ্গে আমার যেটা জানার কথা সেটা হচ্ছে যে সার্বিকভাবে এই রাজ্যে মানে ভলিবল নিয়ে এখন বর্তমান সরকারের অবস্থানটা কোথায় এবং তারা কতটা সহায়তা করতে এগিয়ে আসে, এবং একই ক্ষেত্রে এই রাজ্যের বাইরে যে রাজ্যগুলো আছে তারা তাদের ভলিবলকে একটা জনপ্রিয় খেলা এবং আরও দক্ষ খেলোয়াড় তৈরি করার ক্ষেত্রে তারা কতটা উদ্যোগী হচ্ছে। দেখুন, ঘটনা হচ্ছে যে সরকারের কাছে তো গিয়ে অ্যাপ্রোচ করতে হবে। প্রথম কথাটা, আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনে সরকারিভাবে একটা সাহায্য করে, প্রতি বছরই সাহায্য করে না যে তা না, এবং লোকালি আমরাও বিভিন্ন নেতৃত্বের কাছে গিয়ে দেখেছি, তারাও পজিটিভ আমাদের সঙ্গে আছেন, বলেছেন যে হ্যাঁ আমরা অবশ্যই সহায়তা করব। এবং আমরা যারা নিচে কাজ করছি অ্যাজ এ অর্গানাইজার বা অ্যাজ এ কোচ, আমাদেরকে কিন্তু তাদের কাছে গিয়ে সেটা আদায় করে নিতে হবে, এটাই হচ্ছে বড় কথা। মানে হতাশ হলে চলবে না। আমি আমার এতদিনের কাজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখছি, যেটা বলতে চাইছি যে প্রত্যেকটা সরকারেরই একটা ক্রীড়া নীতি থাকে, যে বিভিন্ন ধরনের নীতির ভিত্তিতে তো একটা সরকার চলে। সেই ক্রীড়া হচ্ছে, খেলা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দপ্তর এবং বিভাগ। সেই ক্ষেত্রে এই খেলা নিয়ে বা ক্রীড়া নিয়ে সার্বিকভাবে রাজ্য সরকারের নীতিতে কতটা আপনারা সহায়তা পান, বা অন্যান্য খেলার ক্ষেত্রে এই নীতি কতটা সহায়ক হয়েছে? দেখুন, সরকার যখন নীতি করে তখন তো একটাই নীতি হবে, তার তো ভলিবলের জন্য আলাদা, ফুটবলের জন্য আলাদা এরকম হবে না। সরকারি নীতি থাকে, এবং এটা আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, স্পোর্টসের যে বাজেটটা হয় সেটা খুবই কম হয়, প্রথম কথা। 2 নম্বর কথা, যতটুকুই হয় ততটুকু যে খরচা হচ্ছে সেটা সঠিকভাবে খরচা হচ্ছে কিনা সেই মনিটরিংটা ঠিক মতন মনে হয় না হয়, যার ফলে কি হচ্ছে যে খরচা তো হয়ে যাচ্ছে, কিন্তু প্রপার যে ডেভেলপমেন্টের জন্য যে খরচাটা হলে যে আমরা ফলটা পাবো সেটা হয়তো আমরা পাচ্ছি না। একটা কথা যেটা, যে তাহলে সার্বিকভাবে সরকারের পক্ষ থেকে তাহলে নিয়ন্ত্রণ কিভাবে রাখা হয় আপনাদের খেলাধুলার উপরে? তাদের তো সরকারিভাবে একটা নিয়ন্ত্রণ তো থাকতে হবে। সরকারিভাবে নিয়ন্ত্রণ বলতে ধরুন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভলিবলটার কথাই বলছি আপনাকে, ভলিবলটা রাজ্য, আমাদের যে ভলিবল সংস্থা, তার ভলিবল রাজ্য সংস্থার পর থেকে হচ্ছে বর্ধমান আমাদের জেলার, বর্ধমান জেলার পরে দুর্গাপুর,
এবারে আমার যেটা দরকার, একটা আমি ভলিবল একাডেমি করব বা ভলিবল একটা ক্লাব করব, আমাকে সাহায্য করবে আমার দুর্গাপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশন। দুর্গাপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেই ক্ষমতাই নেই। কারণ কি আপনাকে বলছি, ধরুন রাজ্য সরকার থেকে একটা করলে সব ক্লাবকে খেলাধুলার জন্য 2 লাখ টাকা কি 3 লাখ টাকা করে দেওয়া হবে। এবার বহু ক্লাব আছে তারা কিন্তু সেই খেলাধুলার প্রতি সেই মানে একটা খেলাধুলা বলতে কি একটা একাডেমি বা একটা প্রশিক্ষণ শিবির অনেকেরই নেই। তারা নিচ্ছে, তারা হয়তো একটা টুর্নামেন্ট করছে বা একটা অন্য কোনো অনুষ্ঠান করছে, সবটাই কিন্তু ওই খেলাধুলার খরচের মধ্যে, বাজেটের মধ্যেই যাচ্ছে। আমার দুর্গাপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের আন্ডারে প্রায় 100টা ক্লাব ছিল আমাদের, সেও পাচ্ছে ওই একটা ক্লাবের মতনই একটা টাকা, 2 লাখ কি 3 লাখ, বুঝতে পেরেছেন? তো দুর্গাপুর সাব ডিভিশনের কাছে সেই টাকাটা আসবে, তবে সে বিভিন্ন ক্লাবকে হেল্প করবে। ডিস্ট্রিক্ট থেকে হয়তো তাকে কয়েকটা বল দিল, কিন্তু একটা বড় কিছু করার জন্য মানে ওই কিছু একটা পার্টিকুলার কোনো সংস্থা যদি স্পন্সর না করে, তাহলে হচ্ছে যে মানে মুশকিল, এগিয়ে যাওয়া অনেক মুশকিল। আমরা সেটা চেষ্টা করছি যে এখনো পর্যন্ত যতটা এগোতে পেরেছি, কিছু আমাদের যারা ওয়েল উইসার আছেন, ভলিবল ভালোবাসেন বা আমাদেরকে সঙ্গে পরিচিতি, তারা আমাদেরকে হেল্প করছেন। একটা ভলিবল একাডেমি বানিয়েছি, সেখানে 3টে কোর্ট করেছি, তাদের লাইট লাগিয়েছি, অনেক খরচা হচ্ছে। এই রিসেন্ট একটা পুলিশ দিবস গেল 1 তারিখ থেকে আপনার 7 তারিখ, যে পুলিশ দিবসে আমাদের কমিশনার সাহেব একটা টুর্নামেন্ট করতে বললেন, ওখানে 2 দিনের একটা টুর্নামেন্ট হলো, খুব ভালো টুর্নামেন্ট হয়েছে, উনিও খুব খুশি। উনি আমাকে বললেন যে আপনি 2 দিন পরেই একটা মেয়েদের টুর্নামেন্ট করুন। আমি বললাম স্যার এত তাড়াতাড়ি সম্ভব নয়। তো আমরা ওই ফাইনালের আগে একটা মেয়েদের খেলা করেছিলাম, আমার একাডেমিতে যতগুলো মেয়ে আছে, উনি ওই খেলা দেখে প্রচন্ড খুশি, বলে আমি এই মেয়েদের খেলা দেখে খুব খুশি হয়েছি, আপনি একটা মেয়েদের কোনো করুন। তো এই ধরনের লোকের কাছে আমাদের যেতে হবে, যারা খুব উৎসাহিত খেলাধুলা নিয়ে, তাদের কাছ থেকে সাহায্য কিছু পাওয়া যাবে। আর সরকারিভাবেও আবেদন করতে হবে। আমার বিশ্বাস যারা এখন আমাদের বিধায়ক আছেন বা এমপি আছেন, তাদের কাছে সঠিক প্রজেক্ট নিয়ে গেলে, তাদেরকে বোঝাতে পারলে সাহায্য অবশ্যই পাওয়া যাবে। একটা কথা সেটা যে দুর্গাপুরে এক সময় আমরা দেখেছি যে সেল মোহনবাগান একাডেমি তৈরি হয়েছিল এই ফুটবলের প্রশিক্ষণের জন্য, কিন্তু যে কোনো কারণেই হোক সেই একাডেমি আমরা দেখলাম সেটা বন্ধ হয়ে গেল। এবং এটা একটা দুর্গাপুরের খেলাধুলার পক্ষে একটা খুব বড় একটা, আমার মনে হয় একটা দুঃসংবাদই বলা যায়। ফলে আমরা যারা খেলাধুলা নিয়ে চর্চা করি, তাদের কাছে যে কোনো একাডেমি, মানে দেখুন সেল যেখানে সাহায্য দিচ্ছে এবং মোহনবাগানের পক্ষ থেকে সম্পূর্ণ সাহায্য দেওয়ার পরেও একটা একাডেমি যদি বন্ধ হয়ে যায়, তাহলে ব্যক্তিগতভাবে কোনো আপনার যে একাডেমি আপনি বলছেন যে আপনি তৈরি করেছেন, সেটা আপনি কতটা চালাতে পারবেন বলে আপনার মনের জোর রয়েছে, আত্মবিশ্বাসী কতটা? না, আমার পুরোপুরি আত্মবিশ্বাস আছে। আমি আপনাকে এটাই বললাম যে আমার এই কদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে প্রাথমিকভাবে মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি বোধহয় আর কিছু করতে পারবো না, এগোতে পারবো না, কিন্তু দেখছি যে না, বেশ কিছু সহৃদয় ব্যক্তি আছেন এবং আমি এটাও বিশ্বাস রাখি যে আপনাকে আবার বলছি, স্থানীয় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তারাও হেল্প করবেন, এটা আমার বিশ্বাস আছে। 2 নম্বর কথা আপনাকে বলছি, আপনি যেটা বললেন যে সেল একাডেমি, এবং শুধু সেল একাডেমি, মোহনবাগান সেল একাডেমিটা বন্ধ হয়ে যায়নি, বন্ধ হয়ে গেছে আপনার আমাদের দুর্গাপুরে একটা অ্যাথলেটিক্স, আমাদের সেলের দুর্গাপুরে অ্যাথলেটিক্স একটা একাডেমি ছিল, বোকারোতে আপনার একটা ছিল, বার্নপুরে ফুটবল একাডেমি ছিল, এরকম প্রতিটা স্টিলে একটা করে একাডেমি ছিল। এবং সেইখানে কিন্তু লোকাল প্লেয়াররা প্র্যাকটিস করার ভালো কোচের তত্ত্বাবধানে সুযোগ পেত, সেগুলোও বন্ধ হয়ে গেছে। আবার এই রিসেন্ট একটা সেলের একটা পাস হয়ে গেছে মিটিংয়ে যে আবার সেগুলো চালু হবে, এবং একটা স্টিল প্ল্যান্ট 3টে 4টে 5টা করে উইংস, তারা ভালো কোচের তত্ত্বাবধানে সেখানে কোচিং ক্যাম্প চালাবে। আমার বিশ্বাস আগামী 6 মাস 1 বছরের মধ্যে কিন্তু এটাও চালু হবে। এটাতে আমাদের দুর্গাপুর বা যে স্টিল প্ল্যান্ট এরিয়াতে যারা আছে তারা কিন্তু আবার উপকৃত হবে। কোনো জিনিস দেখুন সার্টেন কোনো না কোনো কারণে আবার বন্ধ হয়ে যায়, আবার চালুও হয়, আশা ছেড়ে দিলে তো চলবে না, এগোতে হবে, যেখান থেকে যা সুযোগ আছে যেতে হবে, আঁকড়ে ধরতে হবে, সফলতা আসবেই। না, সেটা তো নিশ্চয়ই, খেলার সঙ্গে তো আত্মবিশ্বাসের একটা বিরাট বড়, হ্যাঁ, এবং স্পোর্টসম্যানদের সেটা থাকতেই হবে।
আমার যেটা বলার কথা যে এই যে বিভিন্ন ধরনের যে খেলা, মূলত যেগুলো জনপ্রিয়তম খেলা, এই ক্রিকেট, ফুটবল, হকি, এই খেলাগুলোর সঙ্গে ফুটবলকে মানে একেবারে অঙ্গাঙ্গিভাবে একটা বাধ্যতামূলক খেলা হিসাবে তৈরি করতে পারলে তারা খেলোয়াড়দের দক্ষতা এবং শারীরিক ফিটনেস অনেক বেশি হবে। এটা সম্পর্কে আপনার কি মনে হয়? না, ফুটবল খেলাটাকে না ভলিবলটাকে বলছেন? না, আমি বলছি ভলিবল একই সঙ্গে পাশাপাশি যদি তাদেরকে খেলানো হয়, অর্থাৎ ট্রেনিং হিসাবে, যে শরীর তৈরির দিক থেকে, সেই ক্ষেত্রে তাদের ফিটনেসটা অনেক বেশি হবে, এটা আমাদের মনে হয়েছে। না দেখুন, আপনি অ্যাথলেটিক্স করুন, আপনি ফুটবল খেলুন, আপনি ভলিবল খেলুন, বাস্কেটবল খেলুন, এই ধরনের যে খেলাগুলো, এই ধরনের খেলাগুলোতে বডি ফিটনেস প্রচন্ড দরকার, ক্রিকেটেও দরকার, সব খেলাতেই এখন আপনাকে প্রাথমিকভাবে যে বডি ফিটনেস সেটাকে আনতেই হবে। আপনাকে দৌড়তেই হবে, আপনাকে জাম্প করতেই হবে, আপনাকে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেই হবে। এবং একটা বলে যে ফুটবল যেরকম 90 মিনিটের খেলা হলে 120 মিনিটের দম থাকতে হবে, সেরকম আমাদের ভলিবলে নিয়ম অনুযায়ী 5 সেটের খেলা হয়, তো তাকে মোটামুটি 7 সেট খেলার ক্ষমতা রাখতে হবে। তবেই, নাহলে কি হবে, যে টিমটা 5 সেট খেলার দম আছে, একটা 5 সেট খেলা শেষ হতে 1.5 ঘন্টা টাইম লাগে, এবং সে যদি সেইভাবে প্রশিক্ষিত না হয় 1 ঘন্টা পর মানে 3 সেটের পরে সে হাঁপিয়ে যাবে। আর যে টিমটা 5 সেট 7 সেট খেলার ক্ষমতা আছে, সেই টিমটা কিন্তু সেই মুহূর্তে লাস্টের দিকে ফিটনেসের জন্য সে জিতে যাবে। রতনবাবু, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম বিভিন্ন দিক নিয়ে ভলিবলের, আমরা প্রায় একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। আমি শেষ একটা ছোট্ট কথা দিয়ে আপনার থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে ভলিবল নিয়ে আপনি কতটা আশাবাদী? ভলিবল নিয়ে আমি ভীষণভাবে আশাবাদী। আপনাকে আমি আবার বলছি আজকে এখানে বসে, যে 2 থেকে 3 বছরের মধ্যে দুর্গাপুরে ভলিবলের একটা ভালো প্রসার ঘটবে, এবং বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের দুর্গাপুর মানে একটা ভালো জায়গা দখল করবে, ছেলে এবং মেয়েরা ভালো একটা স্থানে। একদম। অনেক ধন্যবাদ রতনবাবু, আপনি আমাদের এখানে আজকে এসেছেন, এবং এই যে প্রায় প্রত্যেকটা জনপ্রিয় খেলার সঙ্গে প্রতিযোগিতার বাজারে এই যে ভলিবলকে টিকিয়ে রাখা, এটার দায়িত্ব আপনারা পালন করছেন, এবং আপনি একটা একাডেমি তৈরি করেছেন, যে একাডেমির মাধ্যমে আপনি ভলিবলকে জনপ্রিয়তম একটা পর্যায়ে পৌঁছে দিতে চাইছেন। এটা আপনার অবশ্যই একটা কৃতিত্ব, এবং সেই আত্মবিশ্বাস আপনার মধ্যে দেখে আমাদেরও অত্যন্ত ভালো লাগলো। এবং আগামী দিনে আমরা এটা নিশ্চয়ই চাইব যে রতনবাবু মতো যে কোচ, এবং যে একটা ভলিবল নিয়ে যে একটা উৎসর্গীকৃত প্রাণ, এই ধরনের আরও মানুষ নিশ্চয়ই তারা এগিয়ে আসবেন ভলিবলের স্বার্থে, এবং শুধু এবং নতুন প্রজন্মকে তারা ভলিবলে আরও বেশি খেলতে উৎসাহিত করবেন, এটা আমাদের আশা রইল। আজকে আমাদের আর যেহেতু সময় নেই, সেহেতু আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে। আপনাকে আরও একবার ধন্যবাদ, এবং আগামী দিনে ফের একবার আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। অবশ্যই। আজকে আমরা ফিরে যাচ্ছি, আপনাদের জন্য অনেক ধন্যবাদ এবং শুভরাত্রি। শুভরাত্রি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।